হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার। নিলাম WBSLST হয়ে যাওয়া এই যে পরীক্ষা, যেখানে তোমাদের 9-10 এর অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা হলো, তার কোশ্চেন পেপার 60খানা কোয়েশ্চেন, কিরকম অ্যান্সার এসছে, কেমন কোয়েশ্চেন এসছে, সেটা নিয়ে আজকে আলোচনা করবো। এবং প্রত্যেকটা অ্যান্সারই আমি তোমাদের উইথ এভিডেন্স, অর্থাৎ যে কোন জায়গা থেকে এটার অ্যান্সারটা আসছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। আশা করবো তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে। যেমন কোয়েশ্চেন এসছে এবারে খুব সহজেই, অনেকেই বলছে যে 54 থেকে 55 আরামসে তোলা যাবে, এবং গ্রামারের কোয়েশ্চেনও খুব সহজ এসেছিল। চলো দেখে নেওয়া যাক কেমন এসছে কোয়েশ্চেন। তো প্রথমে কোয়েশ্চেন দেখে নাও। ইন গার্লস ওয়াজ দিস প্লে জাস্টিস, ফল্ডার ওয়াজ রিডিং। ফল্ডার কি পড়ছিলেন ওখানে? তো একটা বইয়ের উল্লেখ করা আছে এখানে এই নাটকটাতে, যেখানে অ্যাক্ট 1-এ গার্লস ওয়াজ দি প্লে জাস্টিস, ফল্ডার ইজ ইন্ট্রোডিউস রিডিং R.D. ব্ল্যাকমোরস নভেল লুনা ডুন। তো এটা লর্না ডুন, লুনা ডুন এটা, ঠিক আছে। তো এখানে বিফোর দ্য অ্যাকশন বিগিনস দ্য ডিটেল এমফাসাইজেস হিজ অর্ডিনারি অলমোস্ট রোম্যান্টিক নেচার কন্ট্রাস্টিং উইথ দ্য গ্রিম ইভেন্টস অফ দ্য প্লে। মানে যেহেতু নাটকের মধ্যে একটা খুবই খারাপ পরিস্থিতি বা গ্রিম পরিস্থিতি দেখানো হয়েছে, কিন্তু তার মধ্যেও সে শান্ত হয়ে যে এরকম ভাবে একটা মানে একটা নাটকের পড়ছে বা একটা গল্প পড়ছে, এরকম একটা বই পড়ছে, সেটাতে দেখা যাচ্ছে যে ক্যারেক্টারের মধ্যে যে রোম্যান্টিক নেচার সেটাকে দেখানো হয়েছে। তো এটার আনসার হয়ে যাবে লুনা ডুন, আনসার হবে অপশন নাম্বার সি। চলে যাবো পরে কোয়েশ্চেনে। হুইচ অ্যামাং দিস ইজ নট এ লুসি পোয়েম? কোনটা লুসি পোয়েমের মধ্যেকার লাইন নয় জিজ্ঞাসা করেছে। তো উইথ লুসি শ্যাল আই নেভার মিট, ভালো কোয়েশ্চেন করেছে, খুব কাছাকাছি দিয়েছে জিনিসটা। কারণ হচ্ছে আমরা যদি লুসি পোয়েমের মধ্যে খুব সিগনিফিকেন্ট লাইনসগুলোকে নিয়ে দেখি, যেগুলো আমাদের খুব মনে থাকে বেশি বা খুব সিগনিফিকেন্ট লাইন, যেগুলো স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন, এইটা হচ্ছে লাইনটা, এইটা লাইনটা নয়। বাকি আই ট্রাভেলড অ্যামং আননোন ম্যান, আ স্লাম্বার ডিড মাই স্পিরিট সিল, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন। এই দেখো, দেখে নাও যে এই ধরনের যে জিনিসটা, এই ধরনের হ্যাভ আই নোনটা ছিল এখানে। উইথ লুসি শ্যাল আই নেভার মিট এসব নেই এখানে। তো আমরা দেখতে পাচ্ছি যেগুলো লাইন খুব সিগনিফিকেন্ট সেগুলো রয়েছে, বাদ বাকি এই যে এই লাইনটা আমাদের লুসি পোয়েমের মধ্যে নেই, তাই জন্য আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। চলে যাবো নেক্সট পরেরটা। ওয়ার্ডওয়ার্থস পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হোয়াট কেম নিয়ার লুসি স্কট। লুসি স্কট মানে লুসির কটেজের কাছাকাছি কে এসেছিল। এবারে দেখো জিনিসটা কোন লাইন থেকে এটা পাওয়া যাচ্ছে। বলছি ইন স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হ্যাভ আই নোন ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইবস রাইডিং টু লুসিস কটেজ অ্যাট নাইট। যখন সে লুসির কটেজে যাচ্ছিল, আই স দ্য মুন ডিসেন্ডিং স্টিল অ্যান্ড ইন দ্য সিঙ্কিং মুনস ডিকে, যখন আস্তে আস্তে চাঁদটা চলে যাচ্ছে, সিঙ্ক করছে নাকি, ডুবছে। মাই লুসিস কটেজ মেট মাই সাইড, তার মানে যখন চাঁদটা ডুবছে বা সিঙ্কিং মুনের কাছাকাছি গিয়ে সে কটেজটা দেখতে পাচ্ছে, তার মানে এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, দ্য সিঙ্কিং মুন। চলে যাব ইন মর্গানস শর্ট স্টোরি দ্য লোটাস ইটার, হোয়াট ইজ উইলসনস আলটিমেট প্ল্যান হোয়েন হিজ মানি রানস আউট। যখন তার টাকা পয়সা শেষ হয়ে গেছিল, বা এটা কি প্ল্যান ছিল, যদি টাকা পয়সা তার না থাকে তাহলে সে কি করবে। দেখে নাও সমসেটস, এখানে দেখলাম ডাব্লিউ সমসেটস Morgan's short story The Lotus Eater, Wilson chooses to retire early in Capri. Capri ইটালির একটা শহরের নাম, and live on his savings for 25 years. His plan is that when the money is exhausted, যখন টাকা পয়সা এক্সস্ট করে যাবে, ফুরিয়ে যাবে, he will take his own life. একদম এইটাই লেখা রয়েছে তোমাদের গল্পের ভেতরে। তো এইটা আমাদের এখানে এন্ড হিজ লাইফ হবে, অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাবো নেক্সট পরেরটা। দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, এটা তোমাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো অসুবিধার কিছু নেই, দেখো এখানে বাইরে পাস্ট টেন্স যদি থাকে আর ভেতরে যদি প্রেজেন্ট কিছু থাকে তাহলে সেটাকে পাস্ট করে দিতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট আছে, তাহলে হ্যাশটাকে হ্যাড করে দেবো। থার্ড পার্সনের তো কোনো চেঞ্জেস হয় না। ডিসঅ্যাপয়েন্টেড আস, এবার দেখো আস কি ফার্স্ট পার্সন, তো ফার্স্ট পার্সন যদি হয় তাহলে সেক্ষেত্রে ফার্স্ট পার্সন চেঞ্জ হবে বাইরের সাবজেক্ট অনুযায়ী। মনে রাখবে, যদি ভেতরে ইনভার্টেড কমার ভেতরে ফার্স্ট পার্সন থাকে, চেঞ্জ হবে বাইরের সাবজেক্ট অনুযায়ী। বাইরের সাবজেক্ট আমার থার্ড পার্সন সিঙ্গুলার ফিমেল আছে, কিন্তু যেহেতু এখানে বহু বচন, তাই জন্য থার্ড পার্সনে আমরা কি করব, থার্ড পার্সন আছে কিন্তু এটা ফার্স্ট পার্সন দিয়েছে, বহু বচন আছে, তাই জন্য এটাকেও বহু বচন করে দিতে হবে। তো থার্ড পার্সনে বহু বচন কি হয়, দেম হয়। তাহলে এখানে মিসেস মল্লিক সেড দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড দেম। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে এটা এই একটা ভুল ইংরেজিতে হয়, সবারই হয়, এবং সেই ভুলটা হয় না যে প্রচলিত হতে হতে একটা ভুল প্রচলিত হয়ে যায়। অ্যাকচুয়ালি কি হয়, যখন দিস বা দ্যাট বা দিস বা দিস এইগুলো যখন তোমাদের কোনো নাউনের আগে বসছে, তখন সেটা কি হিসাবে কাজ করছে, অ্যাডজেক্টিভের মতো। যখন কোনো দিস বা দোজ অ্যাডজেক্টিভ রূপে নাউনের আগে বসবে, তখন সেটাকে দ্যাট করতে নেই, ওটাকে দা করতে হয়। কিন্তু কিছু করার নেই, এখানে যেটা দিয়েছে সেটাই লিখ করতে হবে। দ্যাট ম্যান হ্যাড ডিসঅ্যাপয়েন্টেড, এটাই হয়ে যাবে কারেক্ট, কারণ এখানে দ্যাটটা নেই, কারণ দিস ম্যান আছে। তো ওটাকে দা ম্যান করতে হয় অ্যাকচুয়ালি, কিন্তু এখানে দ্যাট ম্যান করেছে, কিছু করার নেই, ভুল প্রচলিত হয়ে গেছে, এখন কিছু করার নেই। তো দিস দিয়ে বা দিস দিয়ে যখন সময় বলে, দিস নাইট, দিস নাইটস বা দিস ইভিনিং, তখন ওটাকে দ্যাট ইভিনিং করা যায়। কিন্তু দিসের পর যদি কোনো একটা নর্মাল নাউন থাকে, সময় নেই, তখন সেক্ষেত্রে দা করতে হয়। চলে যাবো নেক্সট। ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ বাজেটারি অ্যালোকেশনস ইন স্পোর্টস টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। তো
তো এখানে দেখো যদি অলিম্পিক মেডেল আনতে হয় তাহলে বাজেটারিটাকে অ্যালোকেট করতে হবে, বাজেট অ্যালোকেট করতে হবে। তো এটা আবশ্যিক কাজ, যখনই কোনো আবশ্যিক কাজ হয় তখন আমরা মাস্ট ব্যবহার করি, অপশন নাম্বার সি হয়ে যাবে। দ্য টোকিও অলিম্পিক্স ওয়্যার অনলি ড্যাশ ইন্টারমিডিয়েটলি অন দ্য দূরদর্শন। এবারে এখানে যখনই দেখতে পাচ্ছি বি ভার্ব দেখা হয়েছে, তো বি ভার্ব তো অলিম্পিক্স তো নিজে নিজে টেলিকাস্ট করবে না, তার মানে বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ এটা আমাদেরকে প্যাসিভ ভয়েস দেওয়া হয়েছে। তাহলে প্যাসিভ ভয়েসে কাস্টের কিন্তু থার্ড ফর্ম, ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল ফর্ম কাস্টই হয়, তাহলে টেলিকাস্ট হবে, টেলিকাস্টেড হবে না, আনসার হবে বি। আচ্ছা এখানে অ্যাকচুয়ালি এখানে পিয়া হবে, এখানে পিয়াটা কেটে গেছে। পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পারসুয়েট হার। কন্ডিশনাল সেন্টেন্স দিয়েছে, এটাকে আনলেস দিয়ে স্টার্ট করতে বলেছে। আনলেস আর ইফ একই জিনিস, শুধু আনলেসের সাথে আমরা নাবাচক শব্দ ব্যবহার করব না। তো আনলেস সামওয়ান পারসুয়েটস হার পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার। যদি আমার ইফের সাথে বা ইফ জনিত বা ইফ জনক কোনো রকম কোনো একটা মানে যদির সাথে যদি আমাদের প্রেজেন্ট টেন্স থাকে, যেমন প্রেজেন্ট টেন্স, তাহলে তার সাথে ফিউচার টেন্স হবে। তো এখানে দেখো প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে এখানেও ফিউচার টেন্স আছে, তাই তার জন্য আমি টেন্স কেন চেঞ্জ করতে যাব? এটা আনলেস সামওয়ান পারসুয়েড হবে না, একজন থাকলে আমরা ভার্বের সাথে এস যুক্ত করি, এটাও ঠিক ছিল, কিন্তু এখানে দেখো কি বলছে, আনলেস সামওয়ান পারসুয়েডস হার। ঠিক আছে, এটা পিয়া উইল অ্যাটেন্ড দ্য সেমিনার, কিন্তু কথাটা হচ্ছে ও তো ডাজ নট বলা আছে, তাই না, তাই না উইলটা হবে না। নেক্সট হচ্ছে আনলেসের সাথে কখনো নাবাচক শব্দ ব্যবহার হবে না, এটাই খালি। তাহলে 3টাই ভুল হয়ে গেল আমার, তাহলে আনসার কোনটা হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট আনসার। চলে যাবো নেক্সট পরেরটা, হি ইজ বিং কাইন্ড দ্যাট ইজ প্রিটেন্স। এটাকে সেন্টেন্সটাকে জয়েন করতে বলেছে, এটা খুবই সহজ জিনিস, কারণ দেখো এখানে দুটোই সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তো আমরা বলবো যে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, কারণ এখানে দেখো বিং কাইন্ড আছে না, তো আমি এটাকে তো অবশ্যই নেব, এটা সুযোগটা তো আমি নেব, টু বি কাইন্ড করে দেবো আমি, তাহলে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, আনসার হয়ে যাবে বি। অ্যাকর্ডিং টু দ্য মিসেস হার্টক্যাসল ইন গোল্ডস্মিথ শি স্টুপস দ্য কনকার দ্য ম্যানশন রিজেম্বল। যে ম্যানশন তাদেরকে দেখাতে নিয়ে গেছে, যে ম্যানশনটাকে, সে ম্যানশনটা কিরকম দেখতে ছিল। দেখো প্রথম কথা হচ্ছে এটা হবে ইন, এবার অনেকে এটা ব্যারাক করে, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, ব্যারাক মানে হচ্ছে যেখানে সৈন্যরা থাকে। এবারে কেসটা হচ্ছে যে এখানে যে এটা ইন কেন বলা হলো, ইন হচ্ছে থাকার জায়গার মতো একটা জায়গা, কিন্তু খুবই পুরনো জায়গা। ম্যানশন যখন ওদেরকে বলা হয়েছিল তখন তাদেরকে এটাই ভেবেছিল তারা বিশাল কিছু বড় টড় বাড়িটারি হবে, কিন্তু লাস্টে গিয়ে দেখলো যে ওটা জাস্ট ইনের মতোই দেখতে, তো ট্রিক করার চেষ্টা করছিল আর কি, তো সেটা আমাদের ইন করে দিতে হবে, এটা বারাক হবে না, অপশন নাম্বার ডি হবে। নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান অ্যাথলেটস ওয়্যার মবড ড্যাশ দে অ্যারাইভড অ্যাট দিল্লি। তাহলে কি মবড? এবারে দেখো এখানে তোমাকে সময় নিয়ে কোশ্চেন করেছে, তাহলে দুটো কাজই, এটাও যখন পাস্ট টেন্স আছে এটাও যখন পাস্ট টেন্স আছে, তাহলে দুটোই সেম টাইমে ঘটেছে, বোঝা গেল। যখনই আমরা সেম টাইমের কথা বলবো তখন আমরা কি কি ব্যবহার করব শিখিয়েছিলাম। সেম টাইমের কথা বললে আমরা হোয়েন, অ্যান্ড, হোয়াইল, ডিউরিং, অ্যাজ সুন অ্যাজ, এইগুলো আমরা ব্যবহার করব। আর সেম টাইম না হলে আগে পরের কাজ হলে তখন আমরা বিফোর, আফটার এইগুলো ব্যবহার করব, দেন, দ্যাট এইগুলো ব্যবহার করি আমরা ডিফারেন্ট টাইম বা আগে পরে কাজের জন্য। এটা সেম টাইমে দুটো কাজ হয়েছে, ওই জন্য আমরা অ্যাজ সুন অ্যাজ করবো, এটা হোয়াইল করা যাবে না। কেন স্যার হোয়াইল করলে অসুবিধাটা কি ছিল? হোয়াইলের সাথে কন্টিনিউয়াস টেন্স হয় বাবা, তো কন্টিনিউয়াস টেন্স যখন নাই আমি কেন শুধু রিস্ক নিতে যাবো, অপশন নাম্বার বি করে দেবো। চলে যাবো নেক্সট পরেরটা, শি ড্যাশ ইন দ্য স্কুল ফর 5 years নাও। তাহলে দেখো এখানে কিন্তু অনেক বছর ধরে সে স্কুলে আছে, তাই না? তো অনেক বছর ধরে একটা জায়গা থেকে তো শুরু হয়েছিল কাজটা, যবে স্কুলে প্রথম ঢুকেছিল, তবে থেকে চলতে 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 এখন 5 বছর হয়ে গেছে এবং সে এখনো চলছে। তাহলে অতীতের কোনো কাজের ফলাফল বর্তমানেও যখন পড়ে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেহেতু এ এখনো স্কুলে পড়ছে তাই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। তো একটা কথা বলি যে হ্যাজ বিন স্টাডিং, আর আমি যদি এখানে হ্যাজ স্টাডিড লিখতাম দুটোই কিন্তু কারেক্ট ছিল, দুটোই কারেক্ট, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেম কারণের জন্য দুটো টেন্সই ব্যবহার করা যায়। আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ গার্লস ওয়ার্ড দিস প্লে জাস্টিস? জাস্টিসের মেইন ফোকাস কি ছিল? দেখো যেহেতু আমরা জাস্টিস নিয়ে পড়ছি, যদি তুমি গল্পটা নাও পড়ে থাকো বা ভুলেও যাও তাহলে অ্যাটলিস্ট এটুকু মাথায় রাখতে হবে, যেহেতু জাস্টিসের কথা বলা আছে তো জাস্টিসের ক্ষেত্রে ল অ্যান্ড পেনাল সিস্টেমই জড়িত, তো তুমি এভাবে বুদ্ধি করে আনসারটা করে আসতে পারতে, ঠিক আছে? আর যারা গল্প পড়ে তারা তো জানোই, এটা এই পুরো গল্পটাই আমাদের তখনকার দিনের ইউরোপিয়ান যে ল অ্যান্ড পেনাল সিস্টেমের যে দৃঢ়তা বা কট্টরপন্থা ছিল সেই জায়গাটাকেই তুলে ধরেছে এই গল্পের ভেতরে, নাটকের ভেতরে। তাহলে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। চলে যাবো নেক্সট, দেখে নাও, জনস গ্যালওয়াজি জাস্টিস 1910 ইজ এ সোশ্যাল প্রবলেম, প্লে দ্য ক্রিটিসাইজেস harshness and inhumanity of the English legal and prison system. The protagonist Falder is a victim of rigid laws that ignore human compassion. মানুষের ইমোশনকে যারা অগ্রাহ্য করত,
While his personal tragedy is central to the plot, Galsworthy's main purpose is to expose the cruelty and lack of reform in the penal system. ইউরোপিয়ান পেনাল সিস্টেমে কিরকম রিফর্মেশন দরকার সেগুলো নিয়ে এই নাটকে বেশি কথা লেখা রয়েছে, তো তাই জন্য আমরা অপশন সি করে দেবো। She arrived, ভাই arrived এর পর অ্যাট হয়, রিচের পর কোনো প্রিপোজিশন বসে না, তো arrived এর পর অ্যাটই হবে, অপশন নাম্বার আনসার হয়ে যাবে এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার চলে আসবো স্প্লিট দ্য সেন্টেন্স। এখানে দুটো সেন্টেন্সকে স্প্লিট করতে বলেছে। এবার একটা জিনিস দেখো, এটা যে বিইং টায়ার্ড এই যে জিনিসটা, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল বলে এটাকে, এটা একটা ফ্রেজ, এটা কোনো ক্লজ নয়। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। কার জন্য অ্যাডজেক্টিভ? এর জন্য, যার পাশে বুঝবে তার জন্য। তো কে টায়ার্ড হয়ে আছে? ও টায়ার্ড হয়ে আছে। তাহলে দুটোকে যদি স্প্লিট করতে চাই তাহলে আমাকে সেম টাইমে অর্থাৎ সেম টেন্সে দুটো সেন্টেন্সকে রাখতে হবে। তাহলে এখানে পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সেই রাখবো। তাহলে হি ওয়াজ টায়ার্ড অ্যান্ড হি ওয়েন্ট টু বেড, আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। কারণ সে যখন টায়ার্ড হয়ে গেছিল তখন সে বেডে গিয়ে ঘুমিয়ে গেছিল। তো এইভাবে তুমি স্প্লিট করতে পারো। এই যে ফ্রেজটাকে তুমি ক্লজ বানিয়ে দিলে, বিইং টায়ার্ডটাকে হি ওয়াজ টায়ার্ড করে দিলে, অ্যান্ড দিয়ে দিলে, বাকিটুকু যা আছে লিখে দিলে, হয়ে গেল। এটা তোমাদের শিখিয়েছি ব্যাচের ভেতরে। হু হ্যাভ ও এব্রিয়াম did their clammy cells in Keats' poem to autumn। তো এখানে ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা, যে এই কথাটা কাদের ব্যাপারে লেখা রয়েছে কিটসের পোয়েমের নাম হচ্ছে দ্য অটম। তো এখানে হচ্ছে হানি বিজ হয়ে যাবে। আমি তোমাকে লাইনটা দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ইন দ্য ওপেনিং স্ট্যান্জা অফ জন কিটস টু অটম অ্যান্ড স্টিল মোর লেটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ আনটিল দে থিঙ্ক ওয়ান ডেজ উইল নেভার সিজ ফর সামার হ্যাজ ও আর ব্রামড, আচ্ছা ও আর ব্রিমড দেয়ার ক্ল্যামি সেলস। তাহলে এইখানে যে দেয়ার কথাটা লেখা আছে কাদের ব্যাপারে লেখা আছে? বীজদের ব্যাপারে লেখা আছে। দ্য বীজ বা হানি বীজ হ্যাভ ওভারফিল্ড ওভার ব্রিমড মানে হচ্ছে দেয়ার হানি কমস ক্লেমি সেলস, মানে ক্লেমি সেলসকে বলা হচ্ছে হানি কমস বা মৌচাকের কথা বলা হচ্ছে, এবং যেটাকে তারা মধু দিয়ে ওভারফিল্ড করে রেখেছে। তার মানে এটা আনসার হয়ে যাবে হানি বীজ। চলে যাবো নেক্সট পরেরটা। এবার আসছি জিবি শস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান, হোয়াট ইজ দ্য রাইনাস লাস্ট নেম? রায়নার লাস্ট নেম ছিল পেটকফ। এটা পেটকফ, বানানটা ভুল লেখা আছে, এটা এটা হবে পেকঅফ, এটা টি এর উচ্চারণটা হয় না, পেকঅফ। He George Bernard Shaw play arms and the man. Raina is the daughter of Major Catherine Pekoff, a wealthy Bulgarian family. Sergia Chernoff is her fiance. ঠিক আছে, Blanchil is the Swiss soldier and Pekoff, এইটা আমাদের ভুলভাল বানানো লেখা রয়েছে, is a misspelling, correct form is Pekoff। ঠিক আছে, চলে যাবো নেক্সট পরেরটা। দ্য রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ দ্য কারেক্ট ক্লজ উইল বি। যদি আমি ইনস্পাইট অফ বিইংটাকে যদি ক্লজ বানাই তাহলে কি হবে? ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটাকে, যে আন্ডারলাইন ফ্রেজ, এই যে এই জায়গাটা আন্ডারলাইন করা হয়নি, এটাকে তুমি যদি ক্লজ বানাও কি বানাবে? তো ইনস্পাইট মানে তবুও, অপোজিং আইডিয়া, তাহলে এটার জন্য দো বা অলদো লাগবে। যদি আমি এটাকে সেন্টেন্স বানাতে যাই তাহলে অলদো শি ইজ ভেরি রিচ, আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। এটা দো দিয়েও করা যায়, দো দিয়েও সেন্টেন্স শুরু করা যায়। এটা অনেকেই ভাবে দো দিয়ে সেন্টেন্স স্টার্ট করা যায় না, বাট করা যায়। তাহলে এখানে আনসার হয়ে যাবে ডি। চলে যাবো নেক্সট। ইন Browning's poem, The Last Ride Together, what does the speaker wish the beloved to take back in these lines? Take back dash you give, take back you gave, I claim only a memory of the same। তো এইখানে এই শূন্যস্থানটায় কি বুঝবে? এটা হবে আমাদের হোপ। তো দেখে নাও লাইনটা এখানে তোমাদের দেওয়া রয়েছে, টুগেদার দ্য স্পিকার সেজ টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। তো এখানে দেখে নাও একদম কবিতার লাইন তুলে এনেছি, ক্লিয়ার। চলে যাবো নেক্সট পরেরটা। দ্য নিউ টিচার ট্রাইড হার বেস্ট টু গেট ড্যাশ হার আইডিয়াস টু হার স্টুডেন্টস। জিনিসটা হচ্ছে যে টিচার তার যে আইডিয়াগুলো, তার আইডিয়াস টু হার স্টুডেন্টদেরকে তার আইডিয়াটাকে দিতে চাইছেন। তো এখানে যদি স্টুডেন্ট থাকে, তো এখানে হচ্ছে টিচার আছে, তো টিচার একটা আইডিয়া দিল, তো সেই আইডিয়াটা চাইছেন তিনি সবার মাথায় ঢুকুক। তো সবার যদি মাথায় ঢুকে যায় তাহলে কি হবে? সবার মাথার মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে কোনো কিছুকে যখন ক্রস করে আমরা কোনোকে পার করে যাচ্ছি তখন তাকে আমরা বলি ক্রস। তাই জন্য হয়ে যাবে গেট অ্যাক্রস। গেট অ্যাক্রস মানে কাউকে বোঝানো, টু মেক সামওয়ান, গেট অ্যাক্রস মানে টু মেক সামওয়ান আন্ডারস্টুড, টু মেক সামওয়ান আন্ডারস্টুড, অর্থাৎ কাউকে বোঝার জন্য, কাউকে তুমি বোঝাতে চাইছো তো সেটাকে বলা হয় টু মেক সামওয়ান আন্ডারস্টুড। ঠিক আছে, কাউকে বোঝাতে গেলে গেট অ্যাক্রস বলতে হয়। চলে যাবো নেক্সট পরেরটা। দ্য ল্যাম্পস এসে ড্রিম চিলড্রেন রেভারি, রেভারি মানে এটা দিবা স্বপ্ন। হোয়াট ডিড বা তন্দ্রা বলে এটাকে, হোয়াট ডিড ইলিয়াস গ্রেট গ্র্যান্ডমাদার ফিল্ড বিলিভ শি কুড সি অন হার স্টেয়ারকেস। তো এখানে অপশনে আছে এ ওমেন ইন হোয়াইট, দ্য ঘোস্ট অফ টু ইনফ্যান্টস, এ মিস্টেরিয়াস শ্যাডো, গ্রুপ অফ সোলজার্স। তো তুমি দেখো এখানে ড্রিম চিলড্রেন থেকে ওটা লাইন আমি এনেছি। রেভারি চার্লস ল্যাম্প রিকলস দ্যাট দ্য গ্রেট গ্র্যান্ডমাদার্স ফিল্ড who lived in a large old mansion used to believe that she sometimes saw the ghost of two children playing on the staircase। তো দুটো ভুতুরে বাচ্চা খেলে বেড়াতো। তাহলে এইটাই হবে আনসার, অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট, ক্লিয়ার।
চলে যাবো নেক্সট পরেরটা, এরপরে চলে আসি দ্য রেসলার ওয়াজ ড্যাশ স্ট্রং বাট ভেরি ইন্টেলিজেন্ট অলসো। দেখো বাট অলসো যখন হয় তাহলে নট অনলি করতে হবে, এগুলো সবসময় মাথায় রাখবে, এগুলো ইনট্যাক্ট থাকতে হবে মাথার ভিতরে। বাট অলসো হলে নট অনলি করতে হবে। চলে যাবো শি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড লাইড। তো হোয়াট ক্লজ ইজ ইউজড, এখানে কোন ক্লজ ইউজ হয়েছে? দেখো এইটা হচ্ছে সাবজেক্ট, একদম ছোটবেলাকার পড়াশোনা, সাবজেক্ট তারপরে হচ্ছে ভার্ব, তাহলে সাবজেক্ট ভার্বের পরে কি অ্যাডমিট করলো, যখনই কি বা কাকে দিয়ে প্রশ্ন আছে তাকে কি বলি আমরা? অবজেক্ট। তার মানে এইটাই তো সে বিশ্বাস অ্যাডমিট করেছে, দ্যাট শি হ্যাড লাইড, তার মানে এটা একটা অবজেক্টের জায়গায় বসছে, তো এটা একটা অবজেক্টের জায়গায় বসছে। তো তাহলে অবজেক্ট একমাত্র কে হতে পারে? অবজেক্ট একমাত্র হতে পারে নাউন বা প্রোনাউন। তার মানে এই ক্লজটাকে আমরা কি বলবো? নাউন ক্লজ বলবো। আনসার হয়ে গেল অপশন নাম্বার সি, খুবই সহজ জিনিস। চলে যাবো নেক্সট পরেরটা, ইন হিজ এসে প্রিন্সিপালস অফ গুড রাইটিং হোয়াট ডেইলি অ্যাক্টিভিটি টু ইজ এলে হিল। তোমাদের জাস্ট পরীক্ষার আগের দিনই আমি পড়িয়েছিলাম এটা, যে তোমাকে নিউজ পেপার রিড করতে হবে এবং এক্সটেন্সিভ স্টাডি যেটাকে বলেছিল, যে পড়াশোনার বা টেক্সট বুক ছাড়াও আমাদেরকে আরো বাইরের কিছু বই পড়তে হবে, নিজের পড়ার যে পরিধি, রিডিং এর পরিধি, সেটাকে আরো ওয়াইডেন করতে হবে। তাহলে আনসার হয়ে যাবে বি। দেখে নাও, ইন প্রিন্সিপালস অফ গুড রাইটিং পুরো লাইনটা তুলে এনেছি। হি স্পেসিফিক্যালি রেকমেন্ডস রিডিং নিউজ পেপার কেয়ারফুলি এভরি ডে টু কালেক্ট ম্যাটেরিয়াল ফর এসেস, আর্টিকেলস অ্যান্ড শর্ট স্টোরিজ। চলে যাবো নেক্সট পরেরটা, এবারে আমরা চলে আসবো পরের জায়গাতে। In Shaw's place, Arms and the man, what do Pekoff and the Sergius find strange about the court in Act number 2? তো এখানে Act number 2 তে যদি দেখি, জর্জ বার্নার saw Arms and the man, Major Pekoff and Sergius noticed something peculiar about, কার ব্যাপারে? peculiar মানে হচ্ছে odd, something odd about ব্লাঞ্চিলস বরোড কোট, তার মানে কোটের ব্যাপারে বলছিল। এবার দেখো, ইট হ্যাজ রায়নাস ফটোগ্রাফ ইনসাইড দ্য পকেট, তো পকেটের ভেতরে রায়নার ফটোগ্রাফ ছিল। তাহলে এখানে ইট কন্টেন্স এ ফটোগ্রাফ অফ রায়না, এটাতেই তাদের খটকা লেগেছিল বা তাদের অড লেগেছিল, পিকিউলিয়ার লেগেছিল। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19, তাহলে এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে। প্যাসিভ ভয়েসের দেখো এখানে ফিউচার টেন্স, তো টেন্সের কোনো চেঞ্জ হবে না, তাহলে আমাদেরকে এখানে উইল বি প্রিভেন্টেড করতে হবে। আমি খুঁজবো উইল বি প্রিভেন্টেড, কোথায় আছে উইল বি প্রিভেন্টেড? উইল বি প্রিভেন্টেড এখানে আছে, এখানে আছে। এবারে দেখো উইল বি, ওয়ারিং মাস্ক উইল বি প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই পিপল। এবারে আমি যদি দেখি এখানে আমাদের কারা পড়ছে, ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19, ঠিক আছে। তাহলে পিপল উইল বি প্রিভেন্টেড ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19 বাই ওয়ারিং মাস্ক, তাহলে মাস্কের দ্বারা হচ্ছে কোভিড-19 এর কন্ট্রাক্ট থেকে বাঁচছে, তাহলে এটা আনসার হয়ে যাবে অপশন নাম্বার ই। চলে যাবো নেক্সট পরেরটা, ইন কোনার্ডস শর্ট স্টোরি, আচ্ছা এটা আরেকটা হতে, কোভিড-19 উইল বি প্রিভেন্টেড বাই পিপল ফ্রম কন্ট্রাক্টিং, না কোভিড-19 কে প্রিভেন্ট করা যাচ্ছে না পিপলের দ্বারা, যার দ্বারা করা হচ্ছে সেটা হচ্ছে মাস্কের দ্বারা করা হচ্ছে, ওয়ারিং মাস্ক উইল বি প্রিভেন্টেড হবে না, আনসার হবে এ, ঠিকই আছে। ইন কোনার্ড শর্ট স্টোরি দ্য লাগুন, হাউ ডাজ আরসাস ব্রাদার ডাই, তো আরসাতের ভাই ওই যে যখন তারা পালাচ্ছিল রাজার লোকেদের সাথে, সৈন্যদের সাথে লড়তে গিয়ে সে মারা গেছিল, তাই না? তো এখানে দেখে নাও, জোসেফ কোনার্স লাগুন, আরসাত অ্যান্ড হিজ ব্রাদার অ্যাটেম্প্ট টু এসকেপ উইথ ডায়ামিলন হোয়াইল হেল্পিং দেম ফ্লি, আরসাস ব্রাদার স্টেজ বিহাইন্ড টু ফাইট দেয়ার পারসুয়ার, যারা পিছু করছিল তাদেরকে মারার জন্য বা তাদের সাথে লড়াই করার জন্য, এবং দাদাকে আর বৌদিকে বলেছিল পালিয়ে যেতে। হি স্পেয়ার্ড অ্যান্ড কিল্ড, স্পিয়ার্ড মানে তার ভেতরে বল্লম ঢুকিয়ে দিয়েছিল, অ্যান্ড কিল্ড ইন ফাইট, স্যাক্রিফাইসিং হিমসেলফ সো আরসাত অ্যান্ড ডায়ামিলন ক্যান গেট অ্যাওয়ে। তো এটা আমরা তিনটা পুরোপুরি তোমাদের ক্লাসেই আমি এই তিনটাকে আমি পুরো প্লট হিসেবে দেখিয়েছিলাম, তো প্লট থেকে আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার ডি হবে। চলে যাবো নেক্সট, লিড ইন ল্যাম্বস এসে ড্রিম চিলড্রেন এ রিভারি ইজ দ্য রিভার অফ কিসের, তো এই যে লিড এটা কিসের রিভার? তো গ্রিক মাইথোলজি, লিড ইজ ওয়ান অফ দ্য রিভার্স অফ দ্য আন্ডারওয়ার্ল্ড হেরিস, ড্রিঙ্কিং ইটস ওয়াটার কজেস ফরগেটফুলনেস অফ দ্য পাস্ট, মানে তুমি অতীতের বাজে স্মৃতিগুলো ভুলে যাবে যদি তুমি লিদের জল খাও, মানে নদীর জল, তাহলে ফরগেটফুলনেস হয়ে যাবে। চলে যাবো, ইন ওয়াল্টার ডে লা মেয়ার্স পোয়েম দ্য লিসনার্স হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস ডাজ দ্য ট্রাভেলার রিপিট, তো এখানে ট্রাভেলার এটা তোমাদের পড়িয়েছিলাম, তো ট্রাভেলার বারবার করে একটাই কোশ্চেন করেছিল যে ঘরের ভেতরে কেউ আছে কিনা, তো ইজ দেয়ার এনিবডি দেয়ার, তো তোমরা দেখে নাও এখানে হি কলস আউট মোর দ্যান ওয়ান্স ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার, এটা পুরো কবিতার লাইনেই আছে। চলে আসবো নেক্সট, ইন ইটস পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি, হাউ মেনি সোয়ান্স ডাজ দ্য স্পিকার সি, তো স্পিকার কতগুলো সোয়ান্স দেখেছিল দেখে নাও। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অফ ইটস দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুল 1919 দ্য স্পিকার সেজ আপন দ্য ব্রিমিং ওয়াটার অ্যামাং দ্য স্টোনস আর 9 and 50 সোয়ান্স, মানে 59 সোয়ান্স দেখেছিল, তার মানে আনসার হয়ে যাবে 9 and 50। চলো, চুজ দ্য কারেক্ট পেয়ার অফ অল্টারনেটিভস আই ড্যাশ হু ড্যাশ মাই ডিকশনারি, তো এখানে আই এর জন্য ওয়ান্ডার্স কখনো হবে না, তো হলে ওয়ান্ডারই হবে। এবারে নেক্সট হচ্ছে, আমরা যদি এখানে আই ওয়ান্ডার হু ড্যাশ মাই ডিকশনারি, তো কে আমার চুরি করেছে,
তো যদি আমি প্রেজেন্ট টেন্স করি না, তাহলে কে চুরি করে, এটা কিন্তু রোজ দিনের কাজ হয়ে গেল। সিম্পল প্রেজেন্ট লিখলে রোজ দিনের কাজ, আর একদিন একটা ঘটনা ঘটেছে, ডিকশনারিতে রোজ দিন চুরি করছে না, একদিন চুরি হয়েছে। ঘটনা হলেই সিম্পল পাস্ট টেন্স। তাহলে আমরা ওয়ান্ডার অ্যান্ড স্টোল করবো, আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। ক্লিয়ার? চলে যাবো নেক্সট। চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট ইনটু কোয়েশ্চেন, নাথিং কুড বি ডান। তো কোশ্চেনে করতে গেলে হোয়াট এলস কুড বি ডান করতে হবে, ঠিক আছে? কারণ ক্যান আছে তো কুড আছে, তো কুডই করবো। আর কুড বি ডান আছে, তো কুড বি ডান প্যাসিভেই রাখবো আমি, কখনো এটাকে আমি অ্যাক্টিভ করবো না। বাকিগুলো তো হবেই না, কারণ মোডাল ভার্বটাই চেঞ্জ করে দিয়েছে। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। চলে যাবো নেক্সট। দ্য ক্যাপ্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যাসেঞ্জার্স ড্যাশ ফ্রাইটেন। কি হয়ে যাবে? দেখো, যখনই তুমি অ্যাজ ওয়েল অ্যাজ দেখতে পাবে, টুগেদার উইথ দেখতে পাবে, তোমাদেরকে এটা শিখিয়েছিলাম যে অ্যাকচুয়ালি কি এগুলো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো অ্যাকচুয়ালি এগুলোকে আমি প্রিপোজিশনই ধরবো। প্রিপোজিশনের পরে কে বসে? অবজেক্ট বসে। তার মানে এটা একটা অবজেক্ট, এটা সাবজেক্ট নয়। তাহলে এটা যদি অবজেক্ট হয়, তাহলে আমাকে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসানো উচিত। তো অবজেক্ট অনুযায়ী তো আমরা ভার্ব বসাই না। তাহলে আমরা কোনটাকে আনসার করব? দেখো, ক্যাপ্টেন, তাহলে এখানে একমাত্র সাবজেক্ট, ক্যাপ্টেন হচ্ছে আমার সিঙ্গুলার, তাই জন্য এখানে ওয়াজ করে দেবো আনসার। ক্লিয়ার? অবজেক্ট অনুযায়ী কখনো ভার্ব বসে না। চলো নেক্সট চলে যাও আমরা পরের জায়গাতে, পরেরটাতে চলে যাই। তো এখানে আমরা ইন হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস ইজ মর্গান শর্ট স্টোরি দ্য লোটাস ইটার সেট। তো এখানে ক্যাপ্রিতে গিয়েছিল, তখনই পড়ে নিয়েছি, ইটালিতে গেছিল ক্যাপ্রিতে। তো এখানে দেখে নাও, লোটাস ইটার ইজ সেট অন দ্য আইল্যান্ড অফ ক্যাপ্রি, এটা ইটালিতে আছে, ঠিক আছে? ক্যাপ্রি একটা আইল্যান্ড ইটালিতে। তো এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ, ক্যাপ্রি। নেক্সট চলে যাবো পরের কোশ্চেনে, দেখি কারা কারা পারছে। ইন বেটস শর্ট স্টোরি দ্য অক্স মিসেস সার্লো হ্যাড সেভড, কত টাকা বাঁচিয়েছিল? তো এটা পুরোপুরি গল্পের ভেতরে দেওয়া রয়েছে। দেখে নাও, ডেসপাইট হার স্ট্রাগল শি ম্যানেজেস টু সেভ 54 পাউন্ডস। তার মানে এখানে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। ক্লিয়ার? এখানে কিন্তু ইউনিটটা চেঞ্জ করলে বিপদে পড়তে, কারণ এইটার যে পাউন্ড হয়, অনেকে এটা ইউরো ভাবে, অনেকে ভুল করে ইউরো ভাবে, বাট এটা পাউন্ডের চিহ্ন। ওকে, চলে যাবো নেক্সট পরেরটা। অ্যারেঞ্জ দ্য ফলোইং টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স। তো অসুবিধার কিছু নেই। তো এখানে দে ফান্ডামেন্টালি, তো ফান্ডামেন্টালি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে ভার্ব বসে। তাহলে ভার্ব কোথায় আছে? এই দেখো ভার্ব আছে। তার মানে বুঝে গেলাম আর এর পর পি হবে। এবার আর এর পর পি কোথায় আছে? আর এর পর পি একটাই অপশন আছে, আনসার করে দাও, বাকিগুলো দেখারই দরকার নেই। বুঝতে পারলে? কি করলাম? অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পর ভার্ব বসবে, দে ফান্ডামেন্টালি কিছু তো একটা করেছে। তো এই যে করেছে চেঞ্জ দ্য ওয়ে আই, তাহলে এখানে ভি ভার্ব এটা, তাহলে আর এর পর পি হবে। আর এর পর পি কোথায় আছে? একমাত্র আর এর পর পি একটাই অপশনে আছে, আনসার করে দাও, দেখারই দরকার নেই বাকিগুলো। চলে যাবো নেক্সট। ড্যাশ দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পিলস। এবারে দেখো, অনেকে এটা অ্যাট ফিউচার বা অন ফিউচার করবে, কিন্তু ফিউচার যেহেতু একটা টাইম লাইন বলেছে না, টাইম লাইন মানে কিরকম? যেমন 1990 সাল, 1990 সাল ধরো। তো আমরা সালের ক্ষেত্রে কি করি? ইন করি। তাহলে ফিউচারের ক্ষেত্রেও আমরা যদি অতীতের ক্ষেত্রে ইন করি, ভবিষ্যতের কোনো দিনের ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রেও ইনই করব। তাহলে ইন দ্য ফিউচার করতে হবে, অপশন হয়ে যাবে অপশন নাম্বার বি, কারেক্ট, ভেরি গুড। চলে যাবো নেক্সট। ইন ও হেনরি শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওনার অফ দ্য শপ হুইচ ডিলস ইন হেয়ার গুডস অফ অল কাইন্ডস। তো এখানে দেখে নাও, এটা আনসার হয়ে যাবে Madame Sofrini. In the Gift of the Magi by O. Henry, Della goes to shop that buys and sells hair to raise money for Christmas gift for her husband. The owner of the shares of is Madame Sofrini. তো এটা হচ্ছে কারেক্ট। বাকিগুলো আমাদের গল্পের মধ্যে, এগুলোর নাম আমাদের মেনশন নেই। চলে যাবো নেক্সট পয়েন্ট। লাইনটাও দেখে নাও, লাইনটাও দেওয়া রয়েছে। ডেলা সোল্ড হার হেয়ার টু ম্যাডাম সফরিনি, দ্য ওনার অফ দ্য হেয়ার গুডস শপ, টু বাই এ গিফট ফর জিম। জিমের জন্য তাহলে গিফট নিতে গেছিল যখন। এ কপিস গেট ইন হার্ডিস পোয়েম দ্য ডার্কলিং থ্রাস মিন্স। ব্যাপারটা হচ্ছে এইখানে যে অপশনটা দেওয়া হয়েছে উইথ কভার্ড গেট, সবাই এটাকে অ্যান্সার করেছে, এটাই অ্যান্সার হবে, আর কোনো অপশন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা নয়, উইথ কভার্ড গেট মানে কপিস গেট নয়। হ্যাঁ, তুমি এটা বলতে পারো যে স্যার গল্পের মধ্যে দিয়ে তো দেখা যাচ্ছে। এবার ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এই কপিস গেট মানে হচ্ছে, কপিস কথার অর্থ হচ্ছে কন্ট্রোলড গ্রোন, তুমি বলতে পারো যে কপিস কথার অর্থ হচ্ছে প্ল্যান্টস, কন্ট্রোলড প্ল্যান্টস বলতে পারো। মানে যাদেরকে সুন্দর করে কেটে কেটে সাজিয়ে রাখার জন্য যেরকম পার্কে গাছ কাটা হয়, ওই ধরনের জায়গাকে বলা হয় কপিস। কপিস মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে গাছগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে, মানে তাদেরকে যাতে বেশি লম্বা না হয়ে যায়, বেশি মোটা না হয়ে যায়, কলম করেছি কেটে কেটে আমি জিনিসটাকে খুব সুন্দর করে, এইরকম জায়গাকে কপিস বলা হয়। তো কপিস গেট মানে হচ্ছে সেই রকম গেট যেটা খুললে বা যেটা খোলার পরে আমরা একটা কপিস পাবো, মানে এরকম একটা জায়গা পাবো যেখানে গাছগুলোকে সুন্দরভাবে রাখা রয়েছে। এবারে এখানে একটা অ্যান্টি ইমেজারি ইউজ করা হয়েছে। কি হয়েছে? অ্যান্টি ইমেজারি। অ্যান্টি ইমেজারি মানে কি? অনেকটা আইরনির মতো। ব্যাপারটা কি? কপিস গেট মানে কি? কপিস গেট মানে বললাম, ভেতরে গিয়ে দেখতে পাচ্ছি যে একটা বড় এমন জায়গা, সুন্দর একটা জায়গা যেখানে গাছগুলোকে কন্ট্রোল ভাবে, যাদের গ্রোথকে কন্ট্রোল করা হয়েছে এবং সুন্দর করে একটা বাগান তৈরি হয়েছে, এটাকে বলা হয় কপিস। তাহলে
এই গেটটাও তো ওরকমই হওয়া উচিত, কিন্তু গল্পের মধ্যে যেটা দেখানো হয়েছে, গল্পের মধ্যে কোপিসটাকে একটা উডেড এরিয়া, স্মল উডেড এরিয়া বলা হয়েছে। এটা একটা ইমেজারি ইউজ করা যায় না, হার্ডি ক্রিয়েটস এমফাসাইজেস ডিকে অ্যান্ড নেগলেক্ট ইন নেচার অ্যাট দ্য টার্ন অফ দ্য সেঞ্চুরি। মানে দেখানো হচ্ছে যে এইখানে কোপিস গেট মানে হচ্ছে গিয়ে একটা এমন জায়গা যেখানে গাছগুলো খুব সুন্দর করে বাড়ছে, যেখানে নেচার খুব ভালো আছে, কিন্তু গল্পের ভেতরে দেখানো হচ্ছে যে কোপিস গেটটাতে পুরোপুরি উইড ধরে গেছে, পুরনো হয়ে গেছে, সজ্জিত নয়। তার মানে যে গেটটা খুলে একটা সুন্দর জায়গা পাচ্ছি, সজ্জিত জায়গা পাচ্ছি, তার গেটের যে সেই যে গেটটাই পুরনো হয়ে গেছে, গেটটাই উইড কভার্ড হয়ে আছে। তো এটাকে অ্যান্টি ইমেজারি হিসাবে এটাকে দেখানো হয়েছে। তো দেখে নাও, ইন থমাস হার্ডি's poem the imagery Hardy creates emphasizes decay and neglect in nature at the turn of the century. The gate is often interpreted as the overgrown or weed covered. ওভারগ্রোন দেখো কিরকম অ্যান্টি ইমেজারি, দেখো এটাকে বলছে কোপিস মানে কিন্তু যেটাকে ওভারগ্রোন প্ল্যান্টস নয়, যেটাকে কন্ট্রোল করে রেখেছে ওর গ্রোথটাকে, কেটে কেটে সুন্দর করে লাগানো আছে, কিন্তু এর গেটটাই ও মানে একটা কি হয়েছে, গেটের মধ্যেই এমন একটা গেট দেখা যাচ্ছে যে গেটটা উইড কভার, খুব পুরনো হয়ে গেছে। যার দরজা খুললেই আমরা সুন্দর সুসজ্জিত বাগান পাবো, তার দরজাটাই পুরনো হয়ে গেছে। এটা একটা অ্যান্টি ইমেজারি কাটানো মানে দেখানো হচ্ছে। তো ওভারগ্রোন অর উইড কভার দিয়ে বলে দেওয়া হয়েছে, মানে যেটা ওভারগ্রোন প্ল্যান্টসের জন্য জায়গায় নয়, তার দরজাটাই ওভারগ্রোন প্ল্যান্টস দ্বারা ঢেকে গেছে। তো এই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ইমেজারি। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কারেক্ট আনসার। ঠিক আছে, চলে যাবো নেক্সট। জিবি শর্টস প্লে আনসার দ্য ম্যান ওপেন্স উইথ রেফারেন্স টু দ্য, এখানে দেখো এটা ভার্জিস এইনেট হবে, একটু শক্ত কোশ্চেন করেছে, কারণ এটা লাইনটা যদি মাথায় না থাকে হবে না। জর্জ বার্নার্ড শর্টস প্লেস আর্মস অ্যান্ড দ্য ম্যান ওপেন্স উইথ রেফারেন্স, এটা হচ্ছে ভার্জিস এইনেট। আর্মা, এটা হচ্ছে আর্জা ভিরু, আচ্ছা এটা হচ্ছে আর্মা ভিরুমে কেন আই সিং অফ আর্মস অ্যান্ড দ্য ম্যান, যার মানেটা এখানে দিয়ে দিয়েছি, স্পেসিফিক্যালি অ্যালিউডিং টু দ্য ক্লাসিক্যাল আইডিয়া অফ হিরোইজম অ্যান্ড রোমান্টিসাইজড ওয়ারফেয়ার। অ্যালিউডিং মানে কাউকে দেখাচ্ছে জিনিসটাকে, ওয়ারফেয়ার হুইচ শ হিউমারাসলি ক্রিটিক্স থ্রু আউট দ্য প্লে, মানে একটা যুদ্ধের বা একটা হিরোইজম বা জিনিসটাকে রোমান্টিসাইজ করানো হয়েছে। কারণ আর্মা মানেই হচ্ছে আর্মস, মানে কি অস্ত্র শস্ত্র। তখনকার দিনের যে যুদ্ধের পরিস্থিতি সেটাকে তিনি একটা ক্রিটিক্যালি হিউমারাস ওয়েতে দেখানোর চেষ্টা করেছেন। তাই জন্য এখানে আনসার হয়ে যাবে ভার্জিস এইনেট। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে। এটারই রেফারেন্স টেনে তিনি এই যুদ্ধকালীন পরিস্থিতিটাকে একটা রোমান্টিসাইজ রূপ দেওয়ার চেষ্টা করেছেন। চলে যাবো নেক্সট। ইন গোল্ডফ্লেস প্লেস শি স্টুপস টু কনকার হু ইজ মিস্টেকেন ফর অ্যান ইনকিপার বাই মার্লোজ অ্যান্ড হেস্টিং। তো এটা মিস্টার হার্ডক্যাসল হবে, তাকে দেখে সবাই ভেবেছিল তিনি হচ্ছেন সেই, যেটাকে ম্যানসন বললাম, ম্যানসনটাকে দেখে ইন বলে মনে হচ্ছিল, তাকে ইনকিপার বলে তাকে ভুল ভেবেছিল। ইন অলিভার্স গোল্ডস্পিক শি স্টুপস টু কনকার মার্লো অ্যান্ড হেস্টিংস মিস্টেকেনলি বিলিভ দ্যাট মিস্টার হার্ডক্যাসলস হাউস ইজ অ্যান ইন, এটা একটা ইন ভেবে তারা ভুল করেছিল। কনসিকুয়েন্টলি দে ট্রিট মিস্টার হার্ডক্যাসল অ্যাজ অ্যান ইনকিপার, তো তারা তার ঘরে গিয়ে ভেবেছিল এটা একটা ইন। ইন মানে খুব পুরনো ঘর, যেটাকে জাস্ট সাময়িকভাবে থাকার জন্য যে ঘরগুলো তাকে বলা হয় ইন। তো তারা বুঝতে পারেনি, তিনি ভেবেছিলেন মিস্টার হার্ডক্যাসল হচ্ছে কোনো ইনকিপার। ঠিক আছে, এখানে দেখো টনি লাম্পকিন, বাকি যেগুলো টনি লাম্পকিন হচ্ছে মিসচিভাস স্টেপসন, নট দ্য ইনকিপার। স্যার চার্লস মার্লো হচ্ছে মার্লোর ফাদার, নট ইনভলভ ইন দ্য কনফিউশন, এই কনফিউশনে তিনি ইনভলভই ছিলেন না। আর ডিগরি হচ্ছেন ছিল সার্ভেন্ট, নট মিস্টেকেন অ্যাজ ইনকিপার, যাকে ইনকিপার বলে মিস্টেক করেনি, ডিগরি ছিল অ্যাকচুয়ালি সার্ভেন্ট। চলে যাবো নেক্সট পরেরটা। ইন কোনার শর্ট স্টোরি দ্য লাগুন আরসাথ অ্যান্ড হিজ ব্রাদার হ্যাড বিন দ্য রুলার্স, কি এটা সোর্ড বিয়ারার্স হবে। তো এখানে দেখে নাও, পুরো লাইনটাই তুলে দিয়েছি। আরসাথ বলছে তার তুয়ানকে, যে তুয়ান ছিল বা হোয়াইট ম্যান, আফটার দ্য টাইম অফ ট্রাবল অ্যান্ড ওয়ার ওয়াজ ওভার অ্যান্ড ইউ ওয়েন্ট অ্যাওয়ে ফ্রম মাই কান্ট্রি ইন দ্য পারসুট অফ ইউর ডিজায়ার্স which we men of the islands cannot understand, and I and my brother became again as we had been before the sword bearers of the ruler. এই লাইনটা থেকে বোঝা যাচ্ছিল যে টুয়ানের সাথে আরসাথ এবং আরসাথের ভাইয়ের কিন্তু আগে থেকেও দেখা ছিল, কারণ কি পরিচিতি ছিল। আফটার দ্য টাইম অফ ট্রাভেল অ্যান্ড ওয়ার ওয়াজ ওভার, তুমি চলে গিয়েছিলে কিন্তু আমি আর আমার ভাই আবার রাজার সোর্ড বিয়ারার হয়ে গেছিলাম, যেটা আমরা করতাম আর কি। নেক্সট হচ্ছে ইন শস প্লেস আর্মস অ্যান্ড দ্য ম্যান হোয়াট ইজ সার্জিয়াস র্যাঙ্ক ইন দ্য আর্মি। সার্জিয়াস কথাটা সার্জেন্ট থেকে খুব কাছাকাছি, তো এটা মেজর হবে আনসার। সব থেকে বড় যিনি লিড করেন, কিভাবে বোঝা যাচ্ছে দেখো, ক্যাথরিন বলছে অফকোর্স হি সেন্ডস মি দ্য নিউজ, সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার, দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট। তাহলে রেজিমেন্টের আইডল কে হয়? রেজিমেন্টের আইডল হচ্ছে তিনি, যাকে সবাই ফলো করে, তার মানে মেজরের কথা বলা হচ্ছে। তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলে যাবো নেক্সট পয়েন্টটা, দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিউক, ডিউকের ফেমিনিন বা জেন্ডার চেঞ্জ করলে কি হবে? ডাচেস হয়ে যাবে। Whom does the speaker meet in Owen's poem Strange Meeting? তাহলে এখানে কে স্পিকার ছিল? Whom does the speaker meet? স্পিকার কার সাথে মিট করেছিল ওয়েন্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং এ? তো এটা আনসার হয়ে যাবে এনিমি। দেখে নাও, আই অ্যাম দ্য এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড। ঠিক আছে, এটা এনিমি হবে। নেক্সট চলে যাবো পরেরটাতে। আচ্ছা, তো গ্যালসওয়ার্থিস প্লে জাস্টিস হোয়ার ডাজ ফল্ডার ওয়ার্ক হোয়েন হি কমিটস দ্য ফরজারি।
তো তুমি যদি এটা নাও পারো তবুও তুমি দেখতে পাচ্ছ নামটাই হচ্ছে জাস্টিস, তো এটার সাথে ল ফার্মেরই সম্পর্ক থাকবে। তো এখানে আনসার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। আর গল্পটা পড়ো তো তোমরা সবাই জানো, ল ফার্মে ঝামেলাটা হয়েছিল, ফোর্জারিটা করেছিল। দ্য সান রোজ অ্যান্ড দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স টাইপ। তো মনে রাখবে বলেছিলাম ফ্যান বয়েজ, যদি আমাদের এইগুলো কনজাংশন দিয়ে সেন্টেন্স যুক্ত থাকে তাহলে কম্পাউন্ড সেন্টেন্স হবে। এফ ফর কি, এফ ফর হচ্ছে ফর, এ ফর হচ্ছে অ্যান্ড, এন ফর হচ্ছে নর, বি ফর হচ্ছে বাট, ও ফর হচ্ছে অর, ওয়াই ফর হচ্ছে ইয়েট, এস ফর হচ্ছে সো। তাহলে এইগুলো যদি দিয়ে আমি দুটো সেন্টেন্সকে জয়েন করি তাহলে সেটা সবসময় কম্পাউন্ড সেন্টেন্স হবে। আনসার হয়ে গেল অপশন নাম্বার বি। চলে যাবো নেক্সট। ইন ওয়ার্ডওয়ার্থস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, হুইচ মাইথোলজিক্যাল ফিগার্স আর মেনশন। তো এখানে হয়ে যাবে প্রোটিয়াস অ্যান্ড ট্রিটন। হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। তো রাইজিং ফ্রম দ্য সি মানে প্রোটিয়াস হচ্ছে আমাদের সি গড, one of the sea gods, তো এটা একটা সি গড ছিল। or here old Triton blow his wreathed horn, তার মানে এখানে ট্রিটন এবং প্রোটিয়াসের নাম আছে। অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট। in Tennyson's Ulysses wants to follow knowledge like, তাহলে এখানে কিভাবে সে নিজের নলেজকে ফলো করতে চেয়েছিল, তো এখানে দেখে নাও টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তো লাইনেই আছে, তার আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি সিঙ্কিং স্টার। চলে যাবো নেক্সট পরেরটা। ইন ওয়ার্ডওয়ার্থস পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, প্রোটিয়াস ইজ ওয়ান অফ দ্য কি সি গডস, একটু আগে বলে দিলাম, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। চলে যাবো নেক্সট পরেরটা। গ্রেট গড আই উড রাদার বি এ প্যাগান সাকলড ইন ক্রিড আউটওয়ার্ম, সো মাইট আই স্ট্যান্ডিং অন দিস প্রিজন্স লি হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি, তো সমুদ্র থেকে উঠে আসছে, তো ওটা সি গডসই করতে পারবে। নেক্সট, হুইজ চার্লস মার্লোস ফাদার ইন গোল্ডস্মিথ প্লে শি স্টুপস টু কনকার, এটা হবে স্যার চার্লস মার্লো, যদিও কোনোভাবেই এটা একদম পার্টিকুলারলি কোনোভাবে মেনশন করা নেই, বাট তুমি একটা জায়গায় দেখতে পাবে, একটা জায়গায় বলা হচ্ছে ইয়াং চার্লস, ঠিক আছে, ইয়াং মার্লো। ইয়াং মার্লো মানে হচ্ছে বাচ্চা ছেলেটা, মানে যে চার্লস মার্লো, আর তার বাবার নাম হচ্ছে স্যার চার্লস মার্লো। আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। যিনি যার সাথে কোথায় কার সাথে বন্ধু ছিল, হেস্টিংয়ের সাথে বন্ধু ছিল, ইয়েস না, যেটা তোমার গিয়ে এখানে যেটা দেখলাম আমরা, এই যে এর সাথে বন্ধু ছিল, হার্ট ক্যাসেলের, মিস্টার হার্ট ক্যাসেলের বন্ধু ছিল চার্লস, ইয়ের বাবা, চার্লস মার্লোর বাবা, তাই না? আচ্ছা, এবারে চলে আসছি নেক্সট আমাদের পরবর্তী জায়গাতে। আচ্ছা, এখানে কি বলেছে, ইন শেলিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য ফ্রেজ, আচ্ছা, পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস ইন্ডিকেটস, এটা ডেড লিভস হবে। কেন? দেখো, পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস ও দো হু চ্যারিওটেস টু দেয়ার ডাইরেক্ট ডার্ক উইন্ট্রি বেড। তো যখন উইন্ট্রি বেড মানে কি, উইন্টারের সময়ের কথা বলা হচ্ছে, যখন পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়, তো পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস মানে কি, চারিদিকে ছড়িয়ে গেছে, মাল্টিটিউডস মানে ছড়িয়ে গেছে, চারিদিকে প্রচুর পাতা। তো পেস্টিলেন্স মানে হচ্ছে যে সিজনের, ঋতুর যে ফোর্স, প্রকৃতির যে ফোর্স, সেটা স্ট্রাইক করে তারা পাতাগুলো পড়ে গেছে, তো ডেড লিভসকে এখানে বোঝানো হচ্ছে। চলে যাবো নেক্সট পরেরটা। ইন বেটস শর্ট স্টোরি দ্য অক্স হাউ মেনি সানস ডিড মিস্টার থার্লো হ্যাভ, তো দুটো সান ছিল, আমরা এখানে গল্পের ভেতর থেকে পড়তে পারি, শি থট মাচ ইন দ্য সেম stolid pounding way as she pushed the bicycle of other people, in particular of Tharlo, more particularly of her two sons, এটা পুরো গল্পের ভেতরে লাইনই আছে। চলে যাবো নেক্সট পরেরটা। দে আর ওয়াচিং এ মুভি কনভার্ট টু প্যাসিভ ভয়েস, তো এখানে যখনই দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, তাই প্রেজেন্ট টেন্সই হবে, হ্যাজ উইল হবে না। এবারে হচ্ছে কাদের দ্বারা দেখা হয়েছে, মুভি দেখা হয়েছে তাদের দ্বারা, তাহলে এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম হবে। আনসার হয়ে গেল অপশন নাম্বারে, ঠিক আছে। টেন্স সবসময় চেক করে নেবে ভয়েস করার জন্য। ইন শ্যালিস পোয়েম টু এ স্কাইলার্ক হোয়াট ডাজ দ্য স্পিকার আজ দ্য স্কাইলার টু ডু দ্য এন্ড অফ দ্য পোয়েম, তো এখানে বলে টিচ হিম হাফ দ্য গ্ল্যাডনেস অফ ইটস সং, এটাই আনসার হবে। টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস দ্যাট দাই ব্রেন মাস্ট নো, তোমায় যেটা জানো সেই গ্ল্যাডনেসটা আমাকে শেখাও, হাফ অফ দ্য গ্ল্যাডনেস, তাহলে এখানে আনসার হয়ে যাবে এটা অপশন নাম্বার ডি। দোজ আর মাই সিস্টার্স ড্যাশ নেমস, তাদের নাম, তো তাদের নাম হলে দেয়ার নেম হবে, খুবই সোজা কোশ্চেন দিয়েছে গ্রামারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ইন ইটস পোয়েম দ্য ওয়াইল্ড সোয়ান্স অ্যাট কুলি দ্য স্পিকার স দ্য ওয়াইল্ড সন্স অ্যাট কুলি, কবে কত বছর বয়সে, দেখো কত বছর আগে দেখা হয়েছিল, কবিতার মধ্যে দেখো কি আছে, দ্য 19th অটাম, 19th অটাম মানে কি 19 বছর আগের যে অটামের কথা বলছে, তাই না? এতদিন তো 19, ও অনেকগুলো অটাম দেখে ফেলেছে, তো 19টা অটাম দেখে ফেললে 19 বছর আগে তিনি সেই ওয়াইল্ড সোয়ান্সকে দেখেছিলেন, তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার ডি। তো এগুলো লাইন থেকে তুমি পেয়ে যাচ্ছ, সহজ কোশ্চেন করেছে। ইন কিডস পোয়েম ওড টু নাইট অ্যাঙ্গেল হুইচ মাইথোলজিক্যাল ফিগার ইজ মেনশন, তো এখানে ড্রিয়াড হবে, তো দ্যাট দাও লাইট উইং ড্রিয়াড ইন দ্য ট্রিজ, তাহলে এখানে ড্রিয়াড হবে, ঠিক আছে, জিউস হবে না, আনসার হবে বি। নেক্সট হচ্ছে এবারে, ও তো হয়ে গেল 60খানা কোশ্চেন। তো দেখতে পাচ্ছ যে কোশ্চেন কিন্তু খুব একটা বেশি খুব হার্ড সেটা করেনি, ইজি টু মডারেট কোশ্চেনই করেছে, গ্রামার তো খুবই সোজা করেছে, তো অ্যাটলিস্ট বলতে পারো যে 60-র মধ্যে কিন্তু এখানে 54 to 55 কিন্তু আরামসে উঠে যাচ্ছে। তো কাট অফ কিন্তু ভালোই যাবে, কারণ অনেকেই খুব ভালো করে পড়াশোনাও করেছে এবং ভালোভাবে পরীক্ষাও দিয়েছে, তো এটা
অপেক্ষা রাখো কবে তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। এবং যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই সেশনটাকে লাইক করবে, সেশনটাকে শেয়ার করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমার মনে হয় যে স্যার আমার কোনো উত্তরে তোমাদের অস্বীকার করছো বা কোনো রাজি নও বা তোমাদের মতবিরোধ আছে, কোনো একটা উত্তর হয়তো আমার ভুল হয়েছে, তুমি ঠিক করতে চাইছো, তো সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্ট বক্সে কোনো ডাউট হলে, ঠিক আছে। তো আমি যদিও তোমাদেরকে প্রত্যেকটার এভিডেন্স এবং রেফারেন্স দিয়েই তোমাদেরকে উত্তরগুলো দেখালাম, হতে পারে আমি ভুল, বিকজ আমি তো ইংরেজি স্টুডেন্ট নই, ইংলিশ লিটারেচার, বাট তোমাদেরকে পড়ানোর জন্য আমি প্রথম থেকে পড়াশোনা স্টার্ট করে মোটামুটি 2-3 মাসে আমি অনেকগুলো লিটারেচার পড়লাম। ভালো লাগলো তোমাদের মানে ডিপার্টমেন্টের বা তোমাদের কি বলবো তোমাদের এই সমস্ত লিটারেচারগুলো। আমি লিটারেচার পড়া পছন্দ করি না, বাট তোমাদের জন্য পড়ে আমার বেশ লাভ হয়েছে। ভালো ভালো গল্প পড়েছি, বেশ ভালোই লেগেছে। বিশেষ করে সব থেকে ভালো আমার লেগেছে হচ্ছে দ্য গিফট অফ দ্য মাজাই, এটা খুবই ভালো লেগেছে আমার। সত্যি তোমাদের খুব ভালো ভালো টেক্সট তোমরা পড়েছো, এবং আশা করব যে তোমরা ভালো করে পরীক্ষা দিয়ে এটাকে চাকরি পাও এবং আগামী দিনে বাচ্চাদেরকে এবং অন্যান্য আরও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। তোমরা যদি কোনো রকম কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠাবে। যদি তোমাদের কোনো অ্যান্সার নিয়ে কনফিউশন থাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, কারণ তোমাদের আগামী দিনে আমরা এই যে এসএলএসটি তো হুট করে চলে এলো, তো আগামী দিনে যদি এসএলএসটির পরীক্ষা আবার হয় এবং তার জন্য যদি প্ল্যানিংস থাকে, তো আমরা আগে থেকেই তোমাদের ইউটিউবে বেশ কিছু ফ্রি ক্লাসেস তো আমি তোমাদেরকে দেবো। শুধু ডেমো ক্লাস নয়, সত্যিকারের ফ্রি ক্লাসই আমি পুরো প্লে লিস্ট করে তোমাদের জন্য অবশ্যই আনবো। আজকের জন্য এতটাই থাকলো, চলো গুড বাই, দেখা হচ্ছে আবার তোমাদের সাথে কোনো একটা ক্লাসে। অল দ্য বেস্ট।